সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়াহুদ বারাক একবার বলেছিলেন, ১৯৮২ সালে আমরা যখন লেবাননে প্রবেশ করেছিলাম তখন সেখানে হিজবুল্লাহ নামের কিছুই ছিল না। লেবাননের দক্ষিণাঞ্চলের শিয়া সম্প্রদায়ের মানুষেরা আমাদেরকে সুগন্ধি চাল আর ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি লেবাননে আমাদের উপস্থিতি পরবর্তীতে হিজবুল্লাহর মতো একটি সংগঠনের জন্মের কারণ হয়ে যাবে। ১৯৮২ সালের সেই অভিযানে ইসরায়েল জয় পেয়েছিল ঠিকই, তবে সেই বিজয় তাদের জন্য বড় ধরনের একটি হুমকিরও জন্ম দেয় হিজবুল্লাহ নামের ইসলামী প্রতিরোধ আন্দোলন। হিজবুল্লাহ নিয়ে আরও তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। হিজবুল্লাহ হল ৫টি ডিভিশনের সমন্বয়ে গঠিত একটি রাষ্ট্র বহির্ভূত স্বতন্ত্র সংগঠন, যা এরই মধ্যে তাদের সামরিক দক্ষতার প্রমাণ দিয়েছে। যুদ্ধক্ষেত্রে দেখিয়েছে নিজেদের শক্তিমত্তা ও সামর্থ্য। এ পর্যন্ত হিজবুল্লাহ যা করেছে প্যালেস্টাইনের মূল কর্তৃপক্ষ বা পিএলও সে অনুযায়ী কিছুই করতে পারেনি। হিজবুল্লাহ এ পর্যন্ত ইসরায়েলের সাথে দুবার যুদ্ধে লিপ্ত হয়েছে। প্রথমটি হল ১৫ বছর মেয়াদী একটি গেরিলা যুদ্ধ, যা ১৯৮৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত স্থায়ী হয়। এ যুদ্ধে জয় পায় হিজবুল্লাহ, তবে তাদের ক্ষতিও হয়েছিল বেশ। পক্ষান্তরে যুদ্ধে পরাজয়ের কারণে ইসরায়েলের সামরিক সক্ষমতায় যতটা না বিপর্যয় ঘটেছিল, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছিল রাজনৈতিক ব্যবস্থাপনায়। দ্বিতীয় যুদ্ধটি ছিল আরও বেশি চমকপ্রদ। এটি হয়েছিল ২০০৬ সালের জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত। হিজবুল্লাহ এ যুদ্ধে পদাতিক যুদ্ধ, অ্যান্টি আর্মার ট্যাকটিক্সে এবং সাইবার সংক্রান্ত অভিযানে ব্যাপক পারদর্শিতা দেখায়। ২ মাসের পুরো যুদ্ধ জুড়ে হিজবুল্লাহ নিয়মিতভাবে ইসরায়েলের দিকে রকেট হামলা চালিয়ে যেতে সক্ষম হয়। যদিও ইসরায়েলের লোকবল ও সমরাস্ত্র অনেক বেশি ছিল, তারপরও তারা হিজবুল্লাহর এসব আক্রমণ প্রতিহত করতে পারেনি। ২০০৬ সালের এ যুদ্ধে ইসরায়েল বা হিজবুল্লাহ কেউই স্পষ্টভাবে জয় পায়নি। ১৯৪৮ সালের পর থেকে ২০০৬ পর্যন্ত অন্য যে কোনো আরব দেশ ইসরায়েলের সাথে যুদ্ধে যেটুকু সফলতা পেয়েছিল, হিজবুল্লাহ সে তুলনায় প্রতিবারই ভালো ফলাফল করেছে। বর্তমানে পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহ হয়তো তৃতীয়বারের মতো কোনো যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছে। গত ৭ অক্টোবর হামাসের ইসরায়েল অভিযানের পর থেকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ও তার মিত্রদের সাথে ইসরায়েলের নিয়মিত গুলি বিনিময় হচ্ছে। গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে গাজার তুলনায় বরং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে অধিক পরিমাণে রকেট নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে দিনে গড়ে ১০০টি রকেট দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে ছুটে যায়। ২০০৬ সালের যুদ্ধের সময় হিজবুল্লাহ প্রতিদিন গড়ে ১২০টি রকেট নিক্ষেপ করেছিল, অর্থাৎ সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধ না করলেও অনেকটা যুদ্ধ পরিস্থিতির মতো করেই হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের একটি কুখ্যাত আগ্রাসী নীতি রয়েছে, এর নাম দাহিয়া ডক্ট্রিন। এই নীতির আওতায় ইসরায়েল প্রতিপক্ষ যে কোনো ভূখণ্ডে নির্বিচারে সামরিক হামলা চালিয়ে তার প্রতিপক্ষকে শায়েস্তা করতে পারে। ইসরায়েল বর্তমানে গাজায় দাহিয়া ডক্ট্রিন প্রয়োগ করছে। দক্ষিণ লেবাননে অবশ্য ইসরায়েল এখনও দাহিয়া ডক্ট্রিনের প্রয়োগ শুরু করেনি। এই ডক্ট্রিনের মূল দর্শন হল বেসামরিক নাগরিকদের শাস্তি দেয়া, কারণ তারা ইসরায়েলের বিরোধী সামরিক গোষ্ঠীদেরকে তাদের মধ্য থেকে কাজ করতে দেয়। যদি কৌশল হিসেবে চিন্তা করা যায়, তাহলে এভাবে বর্বর আগ্রাসনের মাধ্যমে ইসরায়েল তার কিছু প্রতিপক্ষকে দুর্বল করতে পেরেছে। কিন্তু যদি ভেতরের প্রকৃত অবস্থা পর্যালোচনা করা হয়, এ ধরনের বর্বর আক্রমণের পরিণতিতে পরবর্তীতে ইসরায়েলের আরও কট্টর শত্রুপক্ষ তৈরি হয়। একসময় ইসরায়েল নতুন করে তৈরি হওয়া শত্রুবাহিনীর সাথে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হয়। হিজবুল্লাহর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। ২০০৬ সালে হিজবুল্লাহ যে অবস্থায় ছিল, বর্তমানে সে তুলনায় সংগঠনটি অনেক বেশি শক্তিশালী। বর্তমানে হিজবুল্লাহর যে সামরিক সক্ষমতা রয়েছে, তা রাষ্ট্রবহির্ভূত যতগুলো সামরিক সংগঠন আছে তার মধ্যে সর্বাধিক। এমনকি কিছু দেশের সার্বিক সামরিক সক্ষমতা হিজবুল্লাহর তুলনায় কম।
হিজবুল্লাহর সামরিক শাখা প্রাথমিকভাবে একটি পদাতিক বাহিনী, এর সাথে যুক্ত হয়েছে হালকা মানের ও মোটর চালিত ইনফ্যান্ট্রি, সাথে আরও আছে স্বল্প থেকে শুরু করে মধ্যম পাল্লার রকেট আর্টিলারি। ধারণা করা হয় হিজবুল্লাহর মোট যোদ্ধা সংখ্যা এখন 1 লাখের বেশি। এর সাথে আবার রিজার্ভ হিসেবে উল্লেখযোগ্য সংখ্যক সৈন্যও রয়েছে। হিজবুল্লাহর সবচেয়ে সক্রিয় শাখার নাম রেদওয়ান ফোর্স। এটি একটি এলিট ফোর্স যার অধীনে 2 থেকে 3 হাজার যোদ্ধা সক্রিয় রয়েছে। রেদওয়ান ফোর্স স্নাইপার অপারেশনে বেশি পারদর্শী, পাশাপাশি স্থাপনার ভেতরে থেকে প্রতিপক্ষের কাছাকাছি থেকে যুদ্ধ করতে এবং শত্রু বাহিনীর সীমানার পেছন দিক দিয়ে অনুপ্রবেশে বেশ সিদ্ধহস্ত। হিজবুল্লাহর গ্রাউন্ড ফোর্সও বেশ শক্তিশালী। এই ফোর্সের আওতায় অ্যান্টি ট্যাঙ্ক এবং অ্যান্টি আর্মার ইউনিট আছে। হিজবুল্লাহ 2006 সালের পর থেকে 19 ধরনের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরীক্ষা চালিয়েছে। পাশাপাশি হিজবুল্লাহর হাতে আনগাইডেড রকেট সিস্টেমও আছে। স্বল্প পাল্লার অ্যান্টি এয়ারক্রাফট আর্টিলারি। তবে হিজবুল্লাহর সবচেয়ে বড় দুর্বলতা এই এয়ার সিস্টেমকে কেন্দ্র করেই। হিজবুল্লাহর কাছে মনুষ্যবিহীন ড্রোন এবং ছোট মাত্রায় নৌবহরও আছে, তবে এগুলোর সংখ্যা খুব বেশি নয়। মনস্তাত্ত্বিক যুদ্ধ, তথ্য অপারেশন এবং পাল্টা গুপ্তচর বৃত্তিতে অভিজ্ঞ একটি গোয়েন্দা টিমের পাশাপাশি ইলেকট্রনিক এবং সাইবার যুদ্ধেও হিজবুল্লাহ সক্ষমতা অর্জন করেছে। এছাড়াও হিজবুল্লাহর নিরাপদ যোগাযোগ নেটওয়ার্ক রয়েছে। লেবাননের মূল রাষ্ট্রীয় নেটওয়ার্কের বাইরে সংগঠনটির স্বাধীন একটি অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক রয়েছে। হিজবুল্লাহর স্থলশক্তি হালকা, মাঝারি এবং ভারী মর্টার সহ রকেট এবং পদাতিক কামানকে কেন্দ্র করে। এই মুহূর্তে হিজবুল্লাহর কাছে 1,45,000-এর বেশি শেলের মজুত রয়েছে বলে ধারণা করা হয়। এই শেলগুলো সাধারণত স্বল্প পরিসর এবং প্রতিরক্ষা অভিযানগুলোতে ব্যবহৃত হয়। হিজবুল্লাহর রকেট আর্টিলারির ক্ষেত্রে মোটামুটি একটি বিপ্লব ঘটিয়ে ফেলেছে। 2006 থেকে 2024 এই 18 বছরের মধ্যে হিজবুল্লাহর অস্ত্রাগারের পরিমাণ, পরিসীমা, টার্গেট নির্ভুলভাবে শনাক্ত করা এবং পেলোডের ক্ষেত্রে নজিরবিহীন উন্নতি করেছে। 2006 সালের 34 দিনের যুদ্ধে হিজবুল্লাহ প্রতিদিন গড়ে 120টি আনগাইডেড রকেট উৎক্ষেপণ করে। সেবারের পুরো যুদ্ধে হিজবুল্লাহ প্রায় 4,000 রকেট নিক্ষেপ করে। বর্তমানে হিজবুল্লাহর অস্ত্রাগারে 1.5 লাখের বেশি রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। এসব মিসাইলের রেঞ্জ, পেলোড এবং অন্যান্য বৈশিষ্ট্য অনেকটা উন্নত করা হয়েছে। যেমন ফালাক 1 রকেটের কথা বলা যায়। এর রেঞ্জ ছিল প্রায় 10 কিলোমিটার এবং এটি 50 কেজির ছোট ওয়ারহেড বহন করতে পারে। জিলজাল 2 মিসাইলটির রেঞ্জ 200 কিলোমিটারেরও বেশি এবং এর ওয়ারহেড 600 কেজি। দূরপাল্লার রকেট এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ। ইসরায়েল যদি হিজবুল্লাহর স্থলবাহিনীকে লিতানি নদীর উত্তরে ঠেলে দেয়, এরপরও হিজবুল্লাহ সেখান থেকে মিসাইল ছুড়ে ইসরায়েলে আঘাত হানতে পারবে। ধারণা করা হয় হিজবুল্লাহর কাছে 65,000-এর বেশি মিসাইল রয়েছে, যার রেঞ্জ 200 কিলোমিটার পর্যন্ত এবং এর বাইরে আরও 5,000 মিসাইল রয়েছে যার রেঞ্জ 200 কিলোমিটার পর্যন্ত এবং এর বাইরে আরও 5,000 মিসাইল রয়েছে যার রেঞ্জ 200 কিলোমিটারেরও বেশি। অর্থাৎ লিতানি নদীর উত্তর থেকেও হিজবুল্লাহ ইসরায়েলের রাজধানী তেল আবিবে আঘাত হানতে পারবে। প্রথাগত যুদ্ধের বিচার করে ইসরায়েল হিজবুল্লাহর সাথে যুদ্ধ আরও কিছুটা প্রলম্বিত করতে পারে। এখনও লেবাননের নিকটবর্তী সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনী রক্ষণাত্মক প্রস্তুতি নিয়ে অবস্থান করছে, তবে যে কোনো সময় এটি আক্রমণাত্মক হতে পারে। তবে আক্রমণে যেতে হলে ইসরায়েলকে গাজা থেকে প্রথম ও দ্বিতীয় স্তরের ব্রিগেড প্রত্যাহার করে উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে মোতায়েন করতে হবে। হিজবুল্লাহর বর্তমান সক্ষমতায় যদি ইসরায়েল যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে এর পরিণতি কতদূর পর্যন্ত গড়াবে সামরিক বিশ্লেষকরাও তা নিশ্চিত নন। তবে তারা সবাই হিজবুল্লাহর সাথে যুদ্ধ এড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতা তৈরিতে মনোনিবেশ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েল সেই আহ্বানে সাড়া দেবে কিনা তা সময়ই বলে দেবে।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।